আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের যে নিয়মিত আয়োজন শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান, আজ সেই নিয়মিত আয়োজনের ধারাবাহিকভাবে আজকে আমরা আলোচনা করব 11তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান। আমরা আলোচনা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করব। আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই সে সম্পর্কে আপনারা জানাবেন এবং আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা লাইভটি শেয়ার দিবেন। আমরা আলোচনা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেয়া আছে। আমাদের বের করতে বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেয়া আছে। একটি সংখ্যা 21 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা লসাগু এবং গসাগু দুটা গুণ করে একটি সংখ্যা দ্বারা ভাগ করব। আমরা যদি এখানে 3 দ্বারা ভাগ করি তাহলে 3 দোকানো 6, 2, 3 আসলে 24। অর্থাৎ দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দুটা গুণ করব, গুণ করে আমরা একটি সংখ্যা দ্বারা ভাগ করে দেব। ভাগ করে দিলেই আমাদের এখানে কাঙ্ক্ষিত মানটা চলে আসবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ক্রমজোড়টি সমমৌলিক? আমাদের বের করতে বলছে সমমৌলিক। এখন আমাদের জানতে হবে যে সমমৌলিক কি। সমমৌলিক হচ্ছে দুটি সংখ্যা যখন এদের ভিতরে সাধারণ গুণনীয়ক 1 থাকবে, 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক পাওয়া যাবে না, তখন এই দুটি সংখ্যাকে আমরা বলবো সমমৌলিক। অর্থাৎ সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 থাকবে। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে 3 এবং 5, তাহলে 3 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 গুণ 3 এবং 5 এর গুণনীয়ক হচ্ছে 1 গুণ 5। এখানে শুধুমাত্র 1 মিল আছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক 1। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই দুটি সংখ্যা পরস্পর সমমৌলিক। যেমন এখানে 12 আছে, 12 কে যদি ভেঙে দিই 1 গুণ 2 গুণ 2 গুণ 3 এবং 17 কে যদি ভেঙে দিই 1 গুণ 17। শুধুমাত্র এখানে আমরা সাধারণ গুণনীয়ক হিসেবে 1 পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি এই ক্রমজোড়টি সমমৌলিক। তো বাকিগুলো কেন সমমৌলিক নয় একটু ব্যাখ্যা করি। 4 যদি ভেঙে দিই 2 গুণ 2 এবং 6 যদি ভেঙে দিই তাহলে পাবো 1 গুণ 2 গুণ 3। এখানে 1 ছাড়াও 2 ও মিল আছে, অর্থাৎ এখানে আরো একটা গুণনীয়ক সাধারণ হয়ে গেছে, অর্থাৎ দুইটার ভিতরে সাধারণ গুণনীয়ক 2 ও আছে। সুতরাং এই ক্রমজোড়টি সমমৌলিক হবে না। আমরা তাহলে আমি আবারো যদি একটু বলি আপনাদের যে দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয়, মানে 1 থাকে, 1 ব্যতীত অন্য কোনো কিছু না থাকে, তখন ওই দুটি সংখ্যা বা এই ক্রমজোড়কে আমরা পরস্পর সমমৌলিক বলবো। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা আপনারা জানাবেন। যদি ক্লিয়ার দেখতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, আমি আপনাদের বলেছিলাম যে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, মান নির্ণয়ের জন্য যেটা ব্যবহার করি, আমাদের যে মানটা দেয়া আছে এখানে আমাদের বের করতে বলছে a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা কিন্তু মান নির্ণয়ের জন্য আমি আগে বলেছিলাম আপনাদের সূত্রর কোনো বিকল্প নেই, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা যদি এখানে মান ব্যবহার করি, এটার মান 1, এখানে 3, এটার মান 1,
আমরা এখানে মানটা ব্যবহার করলাম 4। একটু বিরতি নেই, আজান হচ্ছে। পরবর্তী প্রশ্ন আপনারা খেয়াল করুন যে নিচের কোনটি বৃত্তের সমীকরণ। নিচের কোনটি বৃত্তের সমীকরণ? তাহলে বৃত্তের সমীকরণ হতে গেলে আমাদের তিনটা শর্ত মানতে হবে। তিনটা শর্ত হচ্ছে, আমি এখানে লিখে দেই যে আমাদের x স্কয়ার ও y স্কয়ারের সহগ একই হবে। অর্থাৎ যদি x স্কয়ারের সহগ 2 থাকে তাহলে y স্কয়ারের সহগ 2 থাকতে হবে। এবং x এবং y, x ও y চলক দ্বিঘাত হবে। x এবং y যুক্ত চলকটা অবশ্যই দ্বিঘাত হবে। এবং তার সাথে আমাদের আরো একটা শর্ত থাকবে যে x y যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের x স্কয়ার এবং y স্কয়ার মানে x এবং y দ্বিঘাত, অর্থাৎ এখানে ক নাম্বার এবং ঘ নাম্বার দুইটা x এবং y দ্বিঘাত। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে x স্কয়ার এবং ক নম্বরে x স্কয়ার এবং y স্কয়ারের যে সহগটা, দুটো সহগ সমান নয়, সুতরাং আমরা বলতে পারি এটা বৃত্তের সমীকরণ নয়। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হবে কোনটা? ঘ নাম্বার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 5। অর্থাৎ বৃত্তের সমীকরণ হতে গেলে অবশ্যই x স্কয়ার এবং y স্কয়ারের সহগটা পরস্পর সমান হবে। তাহলে যদি এরকম কোন সমীকরণ থাকতো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল 10, তাহলে এই সমীকরণটাকে আমরা বৃত্তের সমীকরণ বলবো। অর্থাৎ বৃত্তের সমীকরণ হতে গেলে অবশ্যই x স্কয়ার এবং y স্কয়ারের যে সহগটা থাকবে সেই সহগটা অবশ্যই পরস্পর সমান হবে। এটা আমরা খেয়াল রাখবো। পরবর্তী প্রশ্ন, আমরা নিয়মিত বলে আসছি যে আমাদের জন্য সূচক এবং লগারিদম কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নতে আমরা খেয়াল করি যে আমরা এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন সলভ করেছি প্রত্যেকটা প্রশ্নের সূচক এবং লগারিদম থেকে প্রশ্ন আছে, মানে থাকবে। এটা শুধু এনটিআরসি এর পরীক্ষা না,
ইন্টার্নশিপ ব্যতীত আরো যে পরীক্ষাগুলো আছে সকল পরীক্ষায় সূচক ও লগারিদম থেকে অন্তত একটি মানে মিনিমাম আমরা একটি প্রশ্ন পাবো এবং সর্বোচ্চ 2টি 3টিও পেতে পারি। তাহলে আমাদের যে লগারিদমের যে বেসিক ছিল log a to the power x equal to c, এখান থেকে আমরা লিখতে পারতাম যে a to the power c equal to x, অর্থাৎ এই লগারিদমের ডেফিনেশন যে বেসিকটা এখান থেকে আমাদের এই মানটা আমাদের নির্ণয় করতে হবে log x to the power 324, এখানে 4 আমরা এখান থেকে লিখতে পারি x to the power 4 equal to 324। এখন আমাদের আমরা জানি সূচকের ক্ষেত্রে আমরা জানি a to the power m এবং a to the power n, অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যদি বেসগুলো যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি m সমান n। আবার যদি আমরা জানি যে a to the power m, আবার এখানে যদি আমরা লিখি যে b to the power m, আবার যখন পাওয়ার গুলো সমান হবে তখন আমরা বলতে পারি a সমান b। তাহলে এখানে বেস মিলানোর কোনো অপশন নেই, কারণ হচ্ছে এখানে বেসটা x, এখানে বেস x নেই, x 324 কে কখনো x এর মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে না, সুতরাং এখানে আমাদের পাওয়ারটা মিলাইতে হবে। অর্থাৎ এখানে পাওয়ারটা আছে 4, আমাদের এখানে এমন একটা মান দিতে হবে যে মানটার পাওয়ার 4 করলে 324 হবে। এখন এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য প্রথমে এই 324 এর আমরা গুণনীয়কগুলো বের করে নিই। আমরা গুণনীয়কগুলো বের করে নিলাম, আবার এখানে 3 দ্বারা ভাগ করব, আবার এখানে 3 দ্বারা ভাগ করব, আবার 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখান থেকে খেয়াল করি 2 আছে 2 বার এবং 3 আছে 4 বার, অর্থাৎ এটাকে যদি আমরা লিখি যে √2 তার পাওয়ার যদি 4 লিখি এবং 3 পাওয়ার যদি 4 লিখি তাহলে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা যখন 2 এর পাওয়ার এখানে লিখলাম হচ্ছে স্কয়ার, √2 এর পাওয়ার লিখলাম 4, অর্থাৎ রুট অর্থ হচ্ছে টু দি পাওয়ার, অর্থাৎ পাওয়ারটা হবে হাফ। তাহলে হাফ দ্বারা যখন আমরা 4 কে কেটে দিব, যখন আমরা এই যে 2 এর মানের উপর হাফ ইনটু 4 যখন আমরা কেটে দিব তখন কিন্তু আমরা পুনরায় কিন্তু 2 স্কয়ার আসবে, এই জিনিসটা মাথায় রাখবো। আর এটাকে যখন আমরা টোটালি লিখবো 3√2 টু দি পাওয়ার 4 তাহলে আর কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি x টু দি পাওয়ার 4, এখানে 3√2 তার পাওয়ার 4, অর্থাৎ আমরা বলবো x ইকুয়াল টু 3√2, অর্থাৎ x এর মান আসছে 3√2। আপনারা আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ এবং সবাই জানাবেন। আপনাদেরকে একটা বিশেষ আপনারা যারা এমটিএস প্রশ্নগুলো কোথায় পাবেন কিভাবে পাবেন ভাবছেন তাদেরকে বলবো যে আমাদের বইয়ে ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করা আছে এবং শুধু তাই নয় এখানে বিসিএস এর প্রশ্ন দেয়া আছে এবং প্রিলিমিনারি প্রশ্নগুলো দেয়া আছে। আপনারা চাইলে আমাদের এই বইটি আপনারা সবাই নিতে পারেন এবং এখানে আমি আশা করি যে এই বইটি পড়লে আপনারা সবাই ভালো একটা মার্কস কম পাবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করি। আমরা আজকে উল্টা প্রশ্ন নিয়ে আসছি। আমরা রেগুলার যে প্রশ্নটা করি যে বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বাড়লে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। এবার এখানে প্রশ্ন আছে একটি বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি করলে তার ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি হবে। যখন আমরা ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল বের করেছি তখন আমরা স্কয়ার করেছি, এবার আমরা ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ নিয়ে আসবো। এই ক্ষেত্রফল থেকে যখন ব্যাসার্ধ নিয়ে আসবো তখন শুধুমাত্র বর্গমূল করে দেব, এটা শুধু মাথায় রাখবেন। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ থেকে যখন আমরা ক্ষেত্রফল বের করেছি তখন আমরা স্কয়ার করেছি অর্থাৎ বর্গ করেছি, আর এখন এখানে ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ নিয়ে আসবো, এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র বর্গমূল করব। তাহলে এখানে বলছে ক্ষেত্রফল যদি 9 গুণ বৃদ্ধি পায় তাহলে তার ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি হবে। এখানে বর্গমূল 9 সমান 3, অর্থাৎ ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখবো। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, আমি আবারও বলি, যখন ব্যাসার্ধ বৃদ্ধি পাবে তখন ক্ষেত্রফল আমরা স্কয়ার করে দেব, আর ক্ষেত্রফল দেয়া থাকলে যদি ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তখন আমরা ওই ক্ষেত্রফলকে বর্গমূল করে দিলেই যে মানটা পাবো বৃত্তের ব্যাসার্ধ তত গুণ বৃদ্ধি পাবে। মানে পরবর্তী প্রশ্ন নিয়ে একটু কাজ করি। পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য BGT হলে ক্ষুদ্রতম কোণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ
90 ডিগ্রি এবং বাকি দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। এখন এখানে এই কোণটাকে আমরা ধরে নিলাম x, এই কোণটাকে ধরে নিলাম y। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি x, এখান থেকে আমরা তাহলে অবশ্যই বলতে পারি x প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা এক নম্বর সমীকরণ ব্যবহার করলাম। এখানে আমরা x কোণটাকে y এর চাইতে বড় ব্যবহার করলাম। যেহেতু এখানে পার্থক্য দেয়া আছে, আমরা জানি পার্থক্যের সময় অবশ্যই বৃহত্তর মান থেকে ক্ষুদ্রতর মানটা বিয়োগ করতে হয়। পার্থক্য যখন নির্ণয় করতে বলে বা পার্থক্য দেয়া থাকে তখন আমরা অবশ্যই বৃহত্তর মান থেকে ক্ষুদ্রতম মানটা বিয়োগ করব। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে ক্ষুদ্রতম কোণ, অর্থাৎ y এর মানটা বের করতে বলছে। যদি আমরা দুটো সমীকরণকে বিয়োগ করে দেই তাহলে x কেটে যাবে, এখানে y এবং y যোগ করলে হবে 2y, এখানে হবে 70। অতএব y সমান আমরা বলতে পারি 35 ডিগ্রি। তাহলে খেয়াল করুন আমরা ক্ষুদ্রতম কোণের পরিমাণ 35 বের করেছি। আমি আবারও ক্লিয়ার করি, আমাদের এখানে দেয়া ছিল একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি এবং বের করতে বলছে ক্ষুদ্রতম কোণের মান নির্ণয় করো। আমরা এখানে দুটো কোণ ধরে নিয়েছি, একটা x এবং একটা y। আমরা এখানে x এর পরিমাণটাকে বৃহত্তর ধরে নিয়েছি। তাহলে প্রথমে আমরা তিনটা কোণের যোগফল 180 দিয়ে এখান থেকে আমরা x প্লাস y এর মানটা নির্ণয় করেছি এবং সেকেন্ডলি যে শর্তটা দেয়া ছিল অর্থাৎ ক্ষুদ্রতর মানে এখানে সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য, সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য এখানে 20 দেয়া ছিল। আমরা দুটো সমীকরণকে বিয়োগ করলাম। আমরা জানি দুটো সমীকরণ যখন বিয়োগ করি তখন চিহ্ন পরিবর্তন হয়। এখানে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, এখানে ছিল মাইনাস, এখানে দিলাম প্লাস, এখানে ছিল প্লাস, দিলাম মাইনাস। অর্থাৎ x এবং x কেটে দিলাম, y এবং y যোগ করে এখানে আমরা পাইলাম 2y। 90 থেকে যদি 20 বাদ দিয়ে দেই এখানে হবে 70। তাহলে এখান থেকে আমরা y এর মানটা ইজিলি ভাবে বের করতে পারবো। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। আচ্ছা, এখানে বলছে 10 টাকায় এক হালি লেবু কিনে, 10 টাকায় এক হালি লেবু কিনেছে এবং 60 টাকায় কত হালি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে এখানে 10 টাকার আমাদের ক্রয় করছে, কত পার্সেন্ট লাভ হচ্ছে? 20% লাভ। কত টাকা বিক্রি করলে? 60 টাকা বিক্রি করলে। তাহলে আমরা এখান থেকে আমরা যদি লিখি 20% লাভে বিক্রয় মূল্য, তাহলে এখান থেকে হবে 10 টাকা, 10 প্লাস 10 এর 20%। আমরা দেখি বিক্রয় মূল্য কত টাকা আসে, 10 গুণ এই দেখেন এখানে, তাহলে এখান থেকে 12 টাকা। তাহলে 10 টাকায় এক হালি লেবু কিনে 12 টাকায় এক হালি লেবু বিক্রয় করা হচ্ছে। 12 টাকায় এক হালি মূল্য মানে এক হালি লেবু যদি 12 টাকায় বিক্রয় করা হয় তাহলে আমাদের 20% লাভ হচ্ছে। তাহলে আমাদের 60 টাকা বিক্রয় করলে কত হালি লেবু, এখানে 60 টাকায় কত হালি লেবু বিক্রয় করলে মানে হালির সংখ্যা বের করতে বলছে। তাহলে 12 টাকায় আমরা বিক্রয় করেছি কত হালি লেবু? এক হালি লেবু। আমরা এখানে যদি লিখি 12 টাকায় বিক্রয় হয় এক হালি লেবু। এখন আমরা যদি এখানে 1 টাকায় বিক্রয় হয় এবং আমাদের এখানে 60 টাকার কথা বলা আছে, তাহলে এখান থেকে 5 হালি। আমি মনে হয় বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। আমি আবার একটু আপনাদেরকে বিষয়টা রিপিট করি। আমরা 10 টাকায় এক হালি লেবু কিনে 60 টাকায় কত হালি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে আমরা মূলত 10% লাভে যে বিক্রয়টা, এখানে যে 10% 20% লাভে যে বিক্রয়টা করব এটা ক্রয় মূল্যের উপর, অর্থাৎ এখানে আমাদের 10 টাকাতে কেনা ছিল এক হালি লেবু এবং ওই এক হালি লেবুকেই আমরা 20% লাভে বিক্রয় করেছি। বিক্রয় করেছি কত টাকায়? 12 টাকায়। 12 টাকায় বিক্রয় করা হয়েছে কয় হালি লেবু? এক হালি লেবু। তাহলে এখানে আমাদের 60 টাকায় কত হালি লেবু? 60 কে যখন আমরা 12 দ্বারা ভাগ করব
সাথে সাথে আমরা মানটা পেয়ে যাব যে 5 সালে। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। আপনাদের দুইটা 30 ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটার পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে ঘড়ির কাঁটার যে অঙ্কগুলো আসবে এই অঙ্কগুলো করার জন্য আমি আপনাদের সহজ সূত্র বলে দিই। 11 মিনিট মাইনাস 60 আওয়ার ডিভাইডেড বাই 2 একটা মডুলাস ব্যবহার করুন। তাহলে 11 মিনিট, মিনিট বলতে এখানে আমাদের দুইটা 30, তাহলে 30 মিনিট 60 আওয়ার 2 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে মাইনাস 120 ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 0 1 2, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 105 ডিগ্রি। তাহলে খেয়াল করুন, যখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা নিয়ে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে তখন আমরা 11 মিনিট মাইনাস 60 আওয়ার ডিভাইডেড বাই 2, আমরা মিনিটের পজিশনে মিনিটের মানটা বসাবো এবং আওয়ার মানে ঘন্টার পজিশনে ঘন্টার মানটা বসাবো। বসিয়ে দিয়ে আমাদের যে মানটা আছে সেই মানটা এখানে দেখব 105 ডিগ্রি কোথাও কি আছে? নেই। তাহলে আমাদের এই প্রশ্নের কোনো উত্তর নেই। উত্তর হবে 105 ডিগ্রি, কিন্তু চারটা অপশনের ভিতরে কোনো উত্তরে 105 ডিগ্রি দেয়া নেই। সুতরাং এই প্রশ্নের উত্তর আমরা ফাঁকা রেখে আসবো, কোনোটাই পূরণ করব না। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আপনাদের এটা বিশেষ ম্যাজিক দেখাবো আজকে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন, মাথায় রাখবেন এটা, যে 1 থেকে 40 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা বিদ্যমান? 1 থেকে 40 পর্যন্ত আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, এবং এই 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা মনে রাখার জন্য আমরা যেখানে এটা যেমন 4 4 2 2 3 2 2 3 2 1 এটা মাথায় রাখবো। অর্থাৎ এখানে খেয়াল করুন যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, 21 থেকে 30 পর্যন্ত 2টি, 31 থেকে 40 পর্যন্ত 2টি, 31 থেকে 50 পর্যন্ত 3টি, তারপর 51 থেকে 60 পর্যন্ত 2টি, 61 থেকে 70 পর্যন্ত 2টি, এবং 71 থেকে 80 পর্যন্ত 3টি, এবং 91 থেকে 90 পর্যন্ত 2টি, 91 থেকে 100 পর্যন্ত 1টি। অর্থাৎ আপনারা যদি এই লাইনটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা বলতে পারবেন যে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, আবার যদি বলে 40 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, আপনারা কিন্তু ইজিলি ভাবে বের করতে পারবেন। তাহলে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা যে আমাদের মানগুলো হবে, খেয়াল করুন 4 4 2 2, তাহলে এই কয়টা যোগ করে দিলে আমাদের 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় হয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে একটু কাজ করি। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয় অনুপাত দেয়া আছে, মাসিক আয়ের অনুপাত দেয়া আছে এবং ব্যয়ের অনুপাত দেয়া আছে। তার মাসিক সঞ্চয় এত টাকা, তিনি কত টাকা আয় করেন? তাহলে আয় থেকে ব্যয়ের পরিমাণ যখন বাদ দেওয়া হয় তাহলে যে টাকাটা থাকে সেই টাকাটাকে আমরা সঞ্চয় করি। এটা আমরা প্রত্যেকেই জানি যে যে পরিমাণ টাকা আয় করি আর যে পরিমাণ টাকা ব্যয় করি, তাহলে আয় থেকে ব্যয়ের পরিমাণ যখন আমরা বাদ দেই তখন যে টাকাটা থাকে সেই টাকাটাকে বলি আমরা সঞ্চয়। তাহলে এখন এখানে যেহেতু অনুপাত দেয়া আছে, আমরা যদি ধরে নিই যে আয়ের পরিমাণ ধরে নিলাম 5x এবং ব্যয়ের পরিমাণ ধরে নিলাম 3x। শর্ত বলছে এখানে সঞ্চয় মানে হচ্ছে আয় থেকে ব্যয়ের পরিমাণটা বাদ দিতে হবে 10,000 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2x, এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করতে পারি, x এর মানটা নির্ণয় করে দিলাম। তাহলে এখান থেকে বলবো x 5,000 টাকা। তাহলে x এর মান 5,000 টাকা। এখানে বলছে কত টাকা আয় করতেন, তাহলে এই x এর পজিশনে আমরা যদি 5,000 টাকা বসিয়ে দেই তাহলে আমাদের আয়ের পরিমাণ বের হবে 25,000 টাকা। তাহলে ওই ব্যক্তি 25,000 টাকা আয় করতেন। তাহলে প্রশ্নটা আমি আরো একবার বলি
যেহেতু এখানে আয় এবং ব্যয়ের অনুপাত দেয়া আছে, আমরা আয়টাকে ধরে নিয়েছি এবং ব্যয়টাকেও ধরে নিয়েছি। আয় থেকে ব্যয়ের পরিমাণ যখন আমরা বাদ দিয়ে দিব, তখন এখানে তাদের সঞ্চয়, ওই ব্যক্তির সঞ্চয়ের পরিমাণটা, ওই সঞ্চয়ের পরিমাণ থেকে আমরা x এর মানটা বের করে নিয়ে আমরা আয়ের এই যে x, এই x এর পরিশোধের মানটা বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের ওই ব্যক্তির যে আয়ের পরিমাণটা, সেই আয়ের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো। একটি বর্গের পণ্যের দৈর্ঘ্য দেয়া আছে, ওই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি যে একটি বর্গের পণ্যের দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি √2 ইনটু বাহু, বাহুটাকে এ দ্বারা প্রকাশ করলাম 6, তাহলে a = 6 ডিভাইডেড বাই √2, তাহলে এটা বাহুর পরিমাণ। এবং আমরা এটাও জানি ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, 6 বাই √2 স্কয়ার, আর এখানে হবে 36, মানে হবে 2, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 18, তাহলে 18 বর্গ সেন্টিমিটার বা স্কয়ার সেন্টিমিটার। তাহলে বর্গের পণ্যের দৈর্ঘ্য দেয়া ছিল, সেখান থেকে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছি এবং আমরা জানি বর্গের ক্ষেত্রফল